নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমাকে সানগ্লাস পরে প্রতিবেদন করতে কেউ কখনো দেখেননি। আসলে চোখের একটা সামান্য সমস্যা হয়েছিল, মিটে গেছে। ডাক্তারবাবু কয়েকদিন সানগ্লাস পরে থাকতে বলেছেন, তাই সানগ্লাস পরেই আজকে প্রতিবেদন করতে বাধ্য হচ্ছি। দেখুন, বঙ্গেশ্বরীর রাজনৈতিক জীবন তো প্রায় 4.5 দশক। তার সংসদীয় রাজনৈতিক জীবন 4 দশকেরও বেশি, কিন্তু সক্রিয় রাজনীতিতে তিনি আছেন প্রায় 5 দশক তো হবেই। প্রথম থেকেই যদি আপনারা দেখেন, তিনি সবসময় কল্পিত প্রতিপক্ষকে খাড়া করতে ভালোবাসেন। কয়েকদিন আগে ঠাকুরনগরে যাওয়ার কথা ছিল, তার আগে বনগাঁয় জনসভা করার কথা ছিল। হেলিকপ্টারের একটা বিভ্রাট হয়, যে হেলিকপ্টার মুখ্যমন্ত্রী ব্যবহার করেন, যে সংস্থা হেলিকপ্টারটি ভাড়া দিয়েছে, তারা সময় মতো বিমার প্রিমিয়াম জমা করেনি, সেই জন্য আকাশে ওরা ছাড়পত্র পায়নি। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ওর মধ্যে ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে পেলেন, হেলিকপ্টারকে প্রতিপক্ষ ঠাউরালেন। ঠিক 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলওদের সভায় তার মাইক বিভ্রাট হয়েছিল। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রের তত্ত্বকে সামনে আনলেন। আচ্ছা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রকের অধীন, কলঙ্কিত মন্ত্রীকে তিনি মঞ্চে নিয়ে ঘুরলেন। তার প্রশাসনের নিয়ন্ত্রণাধীন একটি স্টেডিয়ামে সেখানে যদি মাইক বিভ্রাট হয়, তার মধ্যে আবার ষড়যন্ত্র কি? টেকনিক্যাল গ্লিচেস হতেই পারে, অনেক ক্ষেত্রে হয়। সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রের তত্ত্ব আওড়ালেন। আমাদের বঙ্গেশ্বরী এই ধরনের কল্পিত প্রতিপক্ষ ঠাউরে নিজেকে রাজনৈতিক শহীদ হিসাবে তুলে ধরতে চান। সবসময় তার বিরুদ্ধে সবাই নাকি ষড়যন্ত্র করছে। আসলে নিজের ছায়াকেও বঙ্গেশ্বরী বিশ্বাস করেন না। এটা এক ধরনের মানসিক সমস্যা। এই সমস্যা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা এইসব বিষয় নিয়ে চর্চা করেন তারাই বঙ্গেশ্বরীকে সুপরামর্শ দিতে পারেন। তিনি তো পরামর্শ নেওয়ার বান্দা নন। তিনি বোঝেন না জগৎ সংসারে এমন কিছু নেই। একেবারে আপাদমস্তক মেগালোম্যানিয়ায় আক্রান্ত দিদিমণি। 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিএলওদের সভায় আর একটা জিনিস আমার চোখে পড়ল। মুখ্যমন্ত্রী যেমন মাইক হাতে নিয়ে মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাঁটতে হাঁটতে বলেন, এবার কিন্তু সেটা তেমন একটা দেখা গেল না। কার্যত এক জায়গায় দাঁড়িয়ে থেকেই তিনি বক্তব্য রাখলেন। বিএলওদের বললেন, পিকনিক হবে না, 26শে জেতার পরে পিকনিক হবে। রাজনৈতিক সহকর্মীদের উপর নিজের ক্ষোভ উগড়ে দিলেন। বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সামান্যতম সম্মান করেন তাহলে 2026-এ বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দিন, ইত্যাদি ইত্যাদি। কখনো দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বললেন। নির্বাচন কমিশনের সিইওর বিরুদ্ধে নাম না করে দুর্নীতির অভিযোগ আনলেন। আর এই সিইওর কনফিডেন্সিয়াল রিপোর্টে সাইন করেছিলেন তার অত্যন্ত আস্থাভাজন মুখ্যমন্ত্রী, এই মুখ্য সচিব মনোজ পান্ত। দ্বিচারিতা কাকে বলে? আসলে দিদিমণির কিন্তু ঘুমটা উড়ে গেছে। দিদিমণি চেনা মাঠে খেলছিলেন। বিডিও, এসডিও, জেলা শাসক, স্থানীয় সংগঠন এর মাধ্যমে এসআইআর প্রক্রিয়া হোক। দিদিমণি ভেবেছিলেন যে ঠিক আছে, সামলে দেব। চেনা মাঠ, চেনা লোকজন, চেনা ছন্দে তিনি খেলবেন, খেলা হবে। মেসিকে দিয়েও নাকি খেলা হবে স্লোগানটা বলাতে চেয়েছিলেন বিরোধী দলনেতার এই অভিযোগ। কিন্তু 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর, খসড়া তালিকা প্রকাশের পর দিদিমণি বুঝতে পেরেছেন যে খেলা এবার ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কারণটা তিনি নিজেই বলে দিয়েছেন। তিনি এআই প্রযুক্তি সম্পর্কে কিছু জানেন না। তিনি এআই প্রযুক্তিকে কাঠগড়ায় তুলেছেন যে কমিশন এআই প্রযুক্তি ব্যবহার করে ন্যায্য ভোটারদের নাম বাদ দেবে। 2,
এই যে মাইক্রো অবজারভার যাদেরকে নিয়োগ করা হচ্ছে, এরা কেন্দ্রীয় সংস্থা বা আধা কেন্দ্রীয় সংস্থার কর্মচারীরা হবেন, উচ্চপদস্থ কর্মচারী। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন মারাত্মক। প্রথমে বললেন বাইরে থেকে লোক নিয়ে আসা হবে, এরা ভাষা বুঝবে কি করে? মুখ্যমন্ত্রী জানেন না যে তারা সব এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকদেরই মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হবে। হয়তো এটা তাকে কেউ বলে দিয়েছে যে না না না, এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই মাইক্রো অবজারভার হিসাবে থাকবেন। সঙ্গে সঙ্গে দিদিমণি কি বললেন, এরা কোথায় কাজ করে, কোথায় থাকে, আমার সব কিছু চাই। মানেটা কি? কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকবেন মাইক্রো অবজারভার হিসাবে। তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কাজ করার জন্য মনোনীত হয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের রীতিনীতি মানতে হবে এবং তারা ডেপুটেশনে আছেন নির্বাচন কমিশনে, এবং তারা নির্বাচন কমিশনের যে দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে সেটাকেই তারা পালন করবেন। দিদিমণি চমকাচ্ছেন, তার সমস্ত তথ্য চাই। কেন? মাইক্রো অবজারভাররা কোথায় থাকে, কোন দপ্তরে কাজ করে, আপনি কি করবেন? আপনি একবার বলেছিলেন না আপনি গুন্ডা কন্ট্রোল করেন, সেই গুন্ডা বদমাইশদের পাঠাবেন মাইক্রো অবজারভারদের হুমকি দিতে, তাদের বাড়ির লোকদের পরোক্ষে শাসাতে, যে নিয়ম মেনে কাজ করলে ফল খারাপ হতে পারে। এটা এক ধরনের হুমকি। তা মাইক্রো অবজারভারদের নিরাপত্তা তো ঝুঁকির মুখে পড়ে যাবে। নির্বাচন কমিশনের উচিত এই মাইক্রো অবজারভারদের এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করা। যেহেতু তারা কমিশনের ডেপুটেশনে আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের কাজ। যদিও ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, কিন্তু সুপ্রিম কোর্ট একবার বলেছে বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত এটা কমিশন এবং রাজ্যের যৌথ দায়িত্ব। মুখ্যমন্ত্রীর কথা শুনে স্পষ্ট যে মাইক্রো অবজারভারদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বঙ্গেশ্বরীর প্রশাসন নেবে না। তা বলে কি মাইক্রো অবজারভারদের নিরাপত্তাকে শিখেই তুলে রাখতে হবে? না, নির্বাচন কমিশনকে উপযুক্ত পদক্ষেপ করে মাইক্রো অবজারভার এবং তাদের পরিবারের সব সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটাও নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের আওতার মধ্যেই পড়ে। কারণ মাইক্রো অবজারভারদের ঝুঁকির মুখে পড়তে হবে। যেভাবে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন, তাদের নাম ঠিকানা কোথায় থাকে সব চাই। কেন? তাদের নাম ঠিকানা বাসস্থান আপনার জানার দরকার কি? আপনি কি আপনার দলদাস প্রশাসনকে কাজে লাগিয়ে এদের ইন্টিমিডেট করতে চাইছেন, যাতে তারা সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন না করে আপনার নির্দেশ মোতাবেক কাজ করে? যেভাবে বিএলওদের একটা প্রশাসনিক সভায় বলেছিলেন যে সরকার ছিল, সরকার আছে, সরকার থাকবে, আমরাই ফিরব। বিএলওরা সরকারের কর্মচারী। কমিশন নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরই কমিশনের নিয়ন্ত্রণে সব চলে যায়। কমিশন ক্ষণিকের অতিথি মাত্র। ঠিক এভাবেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চমকাতে চাইছেন, তাদের বাসস্থানের হদিশ চাইছেন। মারাত্মক বিষয়। একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানাতে শপথ নিয়েছেন, কথায় কথায় বলেন সংবিধান অবমাননা হচ্ছে, রাহুল গান্ধীকে অনুকরণ করে সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়ান। সেই মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে কাজ করার জন্য যারা ডেপুটেশনে মনোনীত হয়েছেন তাদের পরোক্ষে হুমকি দিচ্ছেন প্রকাশ্য সভা থেকে। ভূভারতে এরকম ঘটনা ঘটেছে। কমিশন যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তারা যেন সবিশেষ গুরুত্ব দেয়। এটা কিন্তু কোনো উরু কাতু মদনার বক্তব্য নয়। রাজ্যের প্রশাসনিক প্রধান
প্রকাশ্যে সভা থেকে এই কথাটা বলছেন, যার তাৎপর্য সুদূর প্রসারী। এটা আসলে পরোক্ষে মাইক্রো অবজারভারদের উপর চাপ সৃষ্টির কৌশল ছাড়া আর কিছু নয়। কারণ ওই যে 1,67,00,000কে তলব করা হবে, আর 30 লক্ষ তো আনম্যাপড। যদি 1,67,00,000-এর মধ্যে 20% বাদ যায়, তাহলে 58 লাখ, তারপর 1,67,00,000-এর 20%, ধরুন 90-92 লাখ বাদ যাবে। তা মুখ্যমন্ত্রী এটা তো মানতে পারবেন না। তিনি তো খেলতে চাইবেন, তিনি তো খেলা হবে স্লোগান দিয়েছেন, তিনি তো বলেছেন যে নির্বাচনী খেলায় বিজেপি তার সঙ্গে এঁটে উঠতে পারবে না। তাহলে তার আস্তিনে নিশ্চয়ই কিছু তাস লুকোনো আছে, ধাপে ধাপে সেটা তিনি বার করবেন। ইঙ্গিতটা দিয়ে রাখলেন মাইক্রো অবজারভারদের উদ্দেশ্যে। দেখুন, এইসব মাইক্রো অবজারভার কিচ্ছু দরকার হতো না যদি রাজ্য প্রশাসন কিছুটা নিরপেক্ষভাবে কাজ করত। কিন্তু এখানকার এসডিও বলুন, ডিএম বলুন, পুলিশ বলুন, বিডিও বলুন, বেশিরভাগ অনুপ্রাণিত এবং গৃহপালিত। কমিশন বুঝে গেছে যে এদের হাতে এসআইআর এর কাজ দিলে সেটাতে কিছু লাভ হবে না, পর্বতের মুশিক প্রসব হবে এবং কমিশনের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়বে। তাই প্রথম দিকে তারা রাজ্য প্রশাসনের উপর কিছুটা আস্থা রেখেছিলেন, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট গ্যাদার করে তাদের মনে হয়েছিল রাশটা টানতে হবে। সেই জন্য স্পেশাল অবজারভার পাঠানো হলো, সুব্রত বাবুকে পাঠানো হলো স্পেশাল অবজারভার হিসাবে। আরো কয়েকজন দিল্লির যুগ্ম সচিব পদমর্যাদার আইএস অফিসার এলেন। তারপর মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণও দেওয়া হবে। অর্থাৎ দিদিমণি ভেবেছিলেন চেনা মাঠে খেলছেন, চারপাশে তার নিজস্ব ইকোসিস্টেম আছে, কমিশন কিছুই করতে পারবে না। কিন্তু কমিশন আইন প্রয়োগ করে একটার পর একটা যেভাবে পদক্ষেপ নিচ্ছে, দিদিমণি বুঝতে পেরেছেন যে চেনা মাঠ হলেও এবার গোল করা অত সহজ হবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমার কি মনে হচ্ছে জানেন, এই মাইক্রো অবজারভারদের যেভাবে ধমকানো চমকানো শুরু হয়েছে, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বলতেই পারে যে এই প্রশাসন যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এসআইআর ঠিকভাবে সম্পূর্ণ করা যাবে না। এই মুহূর্তে এসআইআর স্থগিত হলো। এই সরকার 2026-এর মে মাসে অটোমেটিক্যালি এই সরকারের মেয়াদ শেষ হবে। এসআইআর ছাড়া ভোট হবে না, তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারপর এসআইআর করে তারপর ভোট হোক। সেই লক্ষ্যেই কিন্তু সেই দিকেই কিন্তু এগোচ্ছে পুরো পরিস্থিতি। কমিশন কিন্তু চাইছে সঠিকভাবে করতে, প্রশাসনের সহযোগিতা চাইছে, কিন্তু পদে পদে বঙ্গেশ্বরী যেভাবে হুঙ্কার দিচ্ছেন, একটা নির্বাচন কমিশনার, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে তিনি বলছেন কি, আগে বলেছিলেন ধ্যানেশ কুমার, এবার বলছেন ভ্যানিশ কুমার। ভাবুন, আসলে উনি ওই রাজীবা সিনহার মতো একেবারে গৃহপালিত ব্যক্তিদের চান এই ধরনের প্রতিষ্ঠানের মাথায় বসবে। আরিজ আফতাবের মতো সিইওকে চান, যিনি মুখ্যমন্ত্রীর কথায় উঠবেন, মুখ্যমন্ত্রীর কথায় বসবেন। মনোজ আগরওয়াল তো সেই বান্দা নন। তিনি দক্ষ এবং সৎ অফিসার বলেই বঙ্গেশ্বরীর প্রশাসনে তাকে রীতিমতো হেনস্থার মুখে পড়তে হয়েছে। সুব্রত বাবু, যিনি স্পেশাল অবজারভার হিসাবে এসেছিলেন, তাকে মুখ্য সচিব হতে দেননি বঙ্গেশ্বরী। তার নাকি খুব বাংলা এসব দরদ আছে না, একজন বাঙালি অফিসারকে মুখ্য সচিব তিনি কিন্তু হতে দেননি। এটাও মনে রাখতে হবে তার বাঙালি প্রীতি, বাংলা প্রীতি যে কতখানি মেকি আর কতখানি লোক দেখানো, বঙ্গেশ্বরী প্রতিটি পদক্ষেপে সেটা বুঝিয়ে দিচ্ছেন। আসলে ওই আরিজ আফতাব, রাজীবা সিনহার মতো আমলাদের তিনি চান এই ধরনের গুরুত্বপূর্ণ পদে। সেটা যখন না হয় তখন বঙ্গেশ্বরী তেলে বেগুনে চলে ওঠেন।
মুখে যা আসে তাই বলে সাংবিধানিক প্রতিষ্ঠানকে গালমন্দ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন, নির্বাচন কমিশনের প্রধান, কমিশনের সিইও কে নিশানা করে। আসলে দেয়াল লিখনটা পড়তে পেরেছেন দিদিমণি, যে আর তো 4-4.5 মাস, এই যে পুলিশের স্যালুট, এই যে নিরাপত্তা বলয়, এত দিদি 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 হচ্ছেন সর্বরোগর বিশল্যকরণী, বাকিদের তো কোনো কাজ নেই, সবাই দিদির কাছে যায়, কারণ তিনি এই সিস্টেমটাই তৈরি করেছেন। বাকি সব আছে, সব ল্যাম্পপোস্ট, তিনি শেষ কথা বলবেন। একজন মন্ত্রীর একটা ফাইল সই করার ক্ষমতা নেই, আমলাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। আমলারা অনেক সময় মন্ত্রীদের কথায় কর্ণপাত না করে সরাসরি নবান্নের 14 তলার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে। তা দিদিমণি বুঝতে পারছেন তো, তিনি প্রথমে যেটা ভেবেছিলেন যে চেনা মাঠে খেলবেন, সবাই চেনা পথের পথিক, বাধাগতের বাজনাদার, হই 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 করে সবকিছু তার মনোমতো হবে, কিন্তু যতদিন যাচ্ছে তত পরিস্থিতি তার কাছে চ্যালেঞ্জিং হচ্ছে, এবং তিনি বুঝতে পারছেন যে এবারে ভরাডুবি আটকানো তার কাছে খুব কঠিন। আইপ্যাকও বলে দিয়েছে সর্বোচ্চ 154, সর্বোচ্চ মানে ওটা 154, তলায় যাওয়ার সম্ভাবনা হয়তো 80%। দিদিমণি এটা জানেন না তো তা নয়, তাই মরিয়া হয়। যেমন কলকাতার রাস্তায় বা জেলা শহরে সব জায়গায় অটোতে মাইকে দিদিমণির উন্নয়নের পাঁচালি না ঢপের পাঁচালি চলছে, এতে কিছু হবে না। আচ্ছা, এত বড় সভা করলেন, কমিশনকে গালমন্দ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সব ষড়যন্ত্রের নেপথ্য মস্তিষ্ক বলে দাগিয়ে দিলেন, এই যে বাংলাদেশের ময়মনসিংহের দীপু দাস, তাকে যেভাবে খুন করলো ইসলামী মৌলবাদীরা, একটা শব্দ তো বেরোলো না আপনার মুখ থেকে। এর থেকে বোঝা যায় যে আপনার রাজনৈতিক অভিমুখটা কি। দেয়াল লিখন দিদিমণি পড়ে নিয়েছেন, তিনি কিন্তু একেবারেই কনফিডেন্ট নয়, কথায় খেই হারিয়ে যাচ্ছে, যা মুখে আসছে তাই বলছেন। একজন যদি কনফিডেন্ট হতো, এত যদি 15 বছর ধরে বাংলার মানুষের দিদিমণি সেবা করে থাকেন, তার নিশ্চিন্তে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো উচিত ছিল, কিন্তু তিনি সেটা করছেন না। যত দিন যাচ্ছে তত দিদিমণির ডেসপারেশনটা সামনে আসছে। কমিশন আরো পদক্ষেপ নেবে, অনুপ্রাণিত জেলা শাসক, এসডিও, তারাও কমিশনের চিঠি পেলেন বলে। আচ্ছা, কোথায় হিয়ারিং হবে? বিডিও অফিসে হবে, এসডিও অফিস হবে, জেলা শাসকের অফিসে হবে? তৃণমূলের নেতাদের কথায় কি শুনানি কেন্দ্র তৈরি হবে নাকি? হবে না তো। অনেক প্রশাসনের আধিকারিক স্থানীয় তৃণমূলের স্ট্রং ম্যানদের চাপে পড়ে বলছেন যে ওরা যেখানে বলছে হিয়ারিং হবে সেখানেই করতে হবে। কমিশন সব জানে। তৃণমূলের অভ্যন্তরে যে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এসআইআর কে ভেস্তে দেওয়ার জন্য বা পরিকল্পিতভাবে জাল নামগুলোতে তালিকায় রাখার জন্য, কমিশনের কাছে তৎক্ষণাৎ তার খবর চলে যাচ্ছে এবং কমিশন সেটাকে প্রতিহত করবেই। তাতেই দিদিমণি অশনি সংকেত দেখছেন।